সিংহাসনের মহাসংগ্রাম চলছে। কোচবিহারে কুরুক্ষেত্র, একই দিনে দুই হেভিওয়েটের সভা। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর নরেন্দ্র মোদী। তৃণমূলের গর্জন আর বিজেপির বিসর্জন। একবার আবার বিজেপি পার্টি ইলেকশন কোড মানে না, এজেন্সি দিয়ে ইলেকশন করাচ্ছে, আর বাড়ি বাড়ি গিয়ে বলছে বিজেপিকে ভোট দাও এবং एजेंसी থেকে মুক্তি পাও। ये मोदी है, भ्रष्टाचारियों को सजा दे करके रहेगा। आने वाले 5 वर्षों में भ्रष्टाचारियों पर और कड़ी कार्रवाई होगी। বৃহস্পতিবার সবার নজর ছিল কোচবিহারে। প্রথমে মাথাভাঙায় মমতার সভা। এর কয়েক ঘন্টার মধ্যেই কোচবিহার শহরে মোদির সভা। দেখবেন কত কাঁদবে, কত কুমিরের অশ্রু ঝরবে। লিখে নিয়ে এসে টেলিপ্রম্পটারে পড়ে বাংলা লিখে নিয়ে আসে, ওইটা বলে, এসেই বলবে কুচবিহার রাজার জয়, পঞ্চানন বর্মার জয়, দণ্ডবতে, কত কথা বলবে। আসলে সবটাই দেখে দেখে বলে, কিন্তু বলতে পারে না। নমস্কার সকল কুচবিহারবাসী, দের আমার সাদর प्रणाम। दंडोवत सगाई के ये समय ठाकुर पंचानन वर्मा जैसे महान सपूतों के सपनों को पूरा करने का समय है। 10 বছরে যা হলো ওটা ট্রেলার ছিল। আমি বলি ভ্রষ্টাচার সরাও, তারা বলে भ्रष्टाचारी बचाओ। सुबह सुबह ही मतदान कर दें। ये टीएमसी के गुंडे आपको वोट देने से रोकते हैं। पूरी हिम्मत के साथ खड़े हो जाइए। इस बार इलेक्शन कमीशन बहुत जागरूक है। जो माननीय प्रधानमंत्री जी बोलेছেন बांग्ला में इलेक्शन कमीशन पूरा नजर रखेगा। अरे আপনি বলেন কি, তার মানে কি আমি ইলেকশন কমিশনকেও কিনে নিয়েছেন? 3 বছর ধরে তোমরা আবাস যোজনার টাকা দাও না, রাস্তাঘাটের টাকা দাও না, 100 দিনের কাজের টাকা দাও না। মনে রাখবেন, আপনি কেউটে সাথেও বিশ্বাস করতে পারেন, কিন্তু বিজেপি পার্টিকে জীবনে বিশ্বাস করবেন না। जहां दूसरों से उम्मीद खत्म होती है, वहां से मोदी की गारंटी शुरू होती है। पश्चिम बंगाल के करोड़ों परिवारों को मुफ्त राशन मिल रहा है क्योंकि मोदी ने इसकी गारंटी दी थी। यहां बंगाल के करीब 40 लाख गरीबों को पक्का घर मिला है क्योंकि ये मोदी की गारंटी थी। কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ বাংলা বিরোধী। মহিলাদের জন্য আমরা করেছি লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা 28 লাখ করে দিয়েছে আগের মাসে। আর লক্ষ্মীর ভান্ডার যাদের 60 বছর হয়ে যাবে তারা অটোমেটিক্যালি সারা জীবন পাবে ওই টাকাটা। टीएमसी सरकार ने संदेश खाली के गुनहगारों को बचाने के लिए पूरी ताकत लगा दी। संदेश खाली के दोषियों को सजा दिलवा कर ही रहेगा। उन्हें जिंदगी जेल में ही काटनी पड़ेगी। নিউজ 18 বাংলা। আর অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে নাগরিকের ব্যক্তি স্বাধীনতা খর্ব হবে। মালবাজারের সভা থেকেই শঙ্কা প্রকাশ মমতার। ইউনিফর্ম সিভিল কোড চালু হলে ব্যক্তিগত বিষয়েও হস্তক্ষেপ করবে বিজেপি, তোপ তৃণমূল নেত্রীর। এরপরে তো শুনছি ইউনিফর্ম সিভিল কোড করবে, অর্থাৎ মুসলিমদের বিয়ের পদ্ধতি আলাদা, হিন্দুদের বিয়ের পদ্ধতি আলাদা, হিন্দুদের মধ্যে নানা ধর্ম
ট্রাইবেলদের পদ্ধতি আলাদা, তপশিলীদের পদ্ধতি আলাদা, রাজবংশীদের পদ্ধতি আলাদা, আদিবাসীদের পদ্ধতি আলাদা, খ্রিস্টানদের পদ্ধতি আলাদা। তোমরা বিয়েটাও ঠিক করে দেবে, কি শাড়ি পরবে, কোন ধর্ম মতে পড়বে, কে কাকে বিয়ে করবে। এটা মহা আশ্চর্যজনক এক দেশ হয়ে গেছে। এই দেশকে শেষ করে দিচ্ছে বিজেপি। সুপ্রিম কোর্ট ইউসিসি চালু করতে বলছে, তা সত্ত্বেও বিরোধিতা হচ্ছে। বিরোধীদের কটাক্ষ নরেন্দ্র মোদীর। आप मुझे बताइए, एक घर में परिवार के एक सदस्य के लिए एक कानून हो, परिवार के दूसरे सदस्य के लिए दूसरा कानून हो, तो क्या वो घर चल पाएगा क्या? कभी भी चल पाएगा क्या? फिर ऐसी दोहरी व्यवस्था से देश कैसे चल पाएगा? सुप्रीम कोर्ट डंडा मारती है, कह रही है कॉमन सिविल कोड लाओ, कि यूनिफॉर्म सिविल कोड के नाम पर ऐसे लोगों को भड़काने का काम हो रहा है। 24-এ উঠে এলো 21-এর ভোটের প্রসঙ্গ। শীতলকুচির ঘটনার কথা। কোচবিহারে মমতার নিশানায় প্রাক্তন আমলা আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রীকেও। এই দুজনেই বিজেপি প্রার্থী। কোচবিহারে নিশীথ প্রামাণিক এবং বীরভূমে দেবাশিস ধর। আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলেও ছিল আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ। শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছেনি, এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে। বৃহস্পতিবার কোচবিহারের মাথাভাঙায় তৃণমূলের সভা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় প্রাক্তন আমলা দেবাশিস ধর, কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার, যাকে এবারে বীরভূমে প্রার্থী করেছে বিজেপি। শীতলকুচিতে ইলেকশনের সময় লাইনে দাঁড়ানো 5 জনকে গুলি করে মেরেছিল। তার মধ্যে 4 জন সংখ্যালঘু সম্প্রদায়ের, আর একজন রাজবংশী ভাই ছিল। আমি ইলেকশন চলাকালীন এসেছিলাম ছুটে, আর যে লোকটির ইনস্ট্রাকশনে হয়েছিল তাকে আমরা, তার বিরুদ্ধে সরকারের 2টো ডিপি চলছে, ভিজিলেন্স ক্লিয়ার হয়নি, কিন্তু ভারতবর্ষের সরকার তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। কোনো আইন কানুন কিচ্ছু মানে না, তিনি আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছেন। 21-এর ভোটে উত্তাল হয় শীতলকুচি, চলে গুলি, হয় মৃত্যু। 21-এর এই ঘটনার কথাই উঠে এলো 24-এর ভোট প্রচারে। শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছেনি, এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে। কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। কোচবিহারের সভা থেকে তার বিরুদ্ধেও এদিন সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের একজন বাবু, যার বিরুদ্ধে হাজার হাজার কেস, আমি একটু বলবো তোমার বিরুদ্ধে কি কি কেস আছে? আমার কাছে সব নথিবদ্ধ করা আছে। তুমি আজকে নাকি স্বরাষ্ট্র হোম মিনিস্টার। লজ্জা লজ্জা লজ্জা! গণতন্ত্র কলঙ্কিত হয়েছে। কেন আপনাদের এখানে আর রাজবংশী লোক ছিল না? একসময় তৃণমূলের যুব নেতা ছিলেন নিশীথ প্রামাণিক। 2019 সালে বিজেপিতে যোগ দেন এবং কোচবিহারের সাংসদ হন। এবারও তাঁকে কোচবিহারের প্রার্থী করেছে পদ্ম শিবির। কোচবিহারের সভায় এ নিয়ে কটাক্ষ তৃণমূল নেত্রীর। আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলেও ছিল আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ। শুধু গুন্ডামি করে বেড়ায়, 4-5 গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। কদিন আগে উদয়ন গুহকেও অ্যাটাক করেছিল। নিউজ 18 বাংলা। রাজবংশী যুবক কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, মমতার মন্তব্যে ঘুরিয়ে কটাক্ষ নিশীথ প্রামাণিকের। আসলে হিংসা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হিংসা হয় যে কুচবিহারের মতন জায়গা থেকে একটা রাজবংশী ছেলে সে গিয়ে দিল্লিতে সেখানে সর্বভারতীয় রাজনীতির সঙ্গে যেমন যুক্ত রয়েছে, সেরকম একইভাবে মোদিজির যে সরকারের উন্নয়নের প্রকল্প সেগুলোকে আগে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। শীতলকুচির ঘটনায় তিনি দোষী নন, দাবি করলেন বীরভূমের বিজেপি প্রার্থী। শীতলকুচিতে দেখুন এখনো অনেক কিছু উন্মোচিত হয়নি। আমার হাতে রক্ত লাগার ব্যাপারটা আরো ভালো করে দেখুন, সিআইডি তো তদন্ত করেছে। আমার হাতে যদি রক্ত লেগে থাকতো, না আমি ওখানে ছিলাম, না আমি গুলি চালাবার অর্ডার দিয়েছিলাম, না আমি
এবং রাজ্য পুলিশ ওর সাথে জড়িত ছিল। আর 2 নম্বর কথা, সিআইডি তদন্ত করেছিল। আমি যদি কোনোভাবে আমার 0.001%ও ইনভলভমেন্ট পেত, আজকে আমি অ্যাটলিস্ট এখানে বসে থাকতাম। আর এই ঘটনার অনেক কিছু রয়েছে, অলরেডি হাইকোর্টে এখন হিয়ারিং চলছে। যেদিন সিবিআই ইনকোয়ারি হবে, যার প্ররোচনায় হয়েছিল, কি এফআইআর আছে আমাদের রাজ্যের সর্বোচ্চ মাথার এগেনস্ট এই কেসে, কিন্তু সেই জায়গায় সেই রহস্য সেদিন উন্মোচিত হবে, কার প্ররোচনায় এই ঘটনাটি ঘটেছিল। ডায়মন্ড হারবারে পিছু হটলেন নওশাদ। ডায়মন্ড হারবার থেকে লড়ছেন না নওশাদ সিদ্দিকী। ডায়মন্ড হারবারে অন্য প্রার্থী দিল আইএসএফ। ডায়মন্ড হারবারে আইএসএফ প্রার্থী মজনু লস্কর। আগেই ডায়মন্ডে প্রার্থী হওয়ার চ্যালেঞ্জ নওশাদের। গত বছর নভেম্বরে প্রার্থী হওয়ার ঘোষণা করেছিলেন নওশাদ। ডায়মন্ড হারবারে কি আপনারা প্রার্থী দেবেন? অবশ্যই আমার আইএসএফ এর পক্ষ থেকে আমরা প্রার্থী দেব। আমার ইচ্ছে আছে আমি দাঁড়াবো। আমার দল যদি অনুমোদন দেয় আমি সেখানে ডায়মন্ড হারবারে দাঁড়াবো। ডায়মন্ড হারবারের মানুষকে নিয়ে অভিষেক ব্যানার্জি তথা মুখ্যমন্ত্রীর ভাইপোকে পরাজিত করে প্রাক্তন এমপি করে কালীঘাটে পাঠিয়ে দেবো। আর গতকাল সেই ডায়মন্ড হারবারেই অন্য প্রার্থী ঘোষণা করলো আইএসএফ। ইচ্ছে ছিল ওখানে আমি ক্যান্ডিডেট দাঁড়াবো, কিন্তু দল বেশ কিছু বিষয়কে উত্থাপন করে যে ডিসিশন নিয়েছে, আমাকে সেখানে লড়াই থেকে অব্যাহতি দিয়েছে। ওখানে আমাদের প্রার্থী দিয়েছি, যথেষ্ট পটেনশিয়াল প্রার্থী আছে, সে লড়াই করবেন। তাকে আমরা জিতিয়ে কীভাবে পার্লামেন্টে পাঠানো যায় তার জন্য আমরা সর্বোচ্চদের সাথে লড়াই করব। দাঁড় করাই নেই, সেটা তো মানসিকভাবে খারাপ লাগবেই আমাকে, কিন্তু কিছু করার নেই, দলের ডিসিশন। আর একেই পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। সিপিএম আইএসএফ কে নিজেদের স্বার্থে ব্যবহার করতে গেছিল। খুব স্বাভাবিকভাবেই বনিবনাটা সম্ভবত হয়নি। নওশাদ সিদ্দিকী তিনি নিজে একজন বিধায়ক। আমাদের সঙ্গে নওশাদ বা তার দলের ইস্যু ভিত্তিক নানা মত পার্থক্য আছে, কিন্তু কোথায় কাকে ক্যান্ডিডেট দেওয়া হবে, প্রার্থী করা হবে, কে হবেন, সেটা সম্পূর্ণ একটা রণকৌশলের ব্যাপার। সেখানে যদি নওশাদের মনে হয় যে না তিনি দাঁড়াবেন না আর একজনকে, সেটা তাদের সিদ্ধান্ত। কোথাও কল ভাঙা, কোথাও কলে ঠিকমতো জলই পড়ে না। এই প্রচণ্ড গরমে হাওড়া হাসপাতালে জল নিয়ে জেরবার সাধারণ মানুষ। চরম সমস্যায় রোগীর আত্মীয়রা। জল কিনে খেতে বাধ্য হচ্ছেন অনেকেই। খবর দেখানোর পর তৎপর হয় কর্তৃপক্ষ, সারানো হলো কল। হাওড়া স্টেট জেনারেল হাসপাতাল, প্রতিদিন এখানে রোগীর ভিড়। এমন গুরুত্বপূর্ণ হাসপাতালে জলের কষ্ট। এই তো কলগুলো সব ভাঙা রয়েছে, জল মানুষ বাইরে থেকে কিনে খাচ্ছে। প্রত্যেকটা কলই তো ভাঙা, এই গরমে সব কলই ভাঙা। হাসপাতালে ঢোকার মুখে এমার্জেন্সি ওয়ার্ড। এই ওয়ার্ডের সামনেই রয়েছে 3টে কল, তার মধ্যে 2টো খারাপ। একটিতে জল পড়ে সুতোর মতো। হাসপাতালে সুপারের ঘরের কাছে মহিলা বিভাগ, ব্লাড ব্যাংক। এখানে রয়েছে 3টে কল, এর কোনোটা ভাঙা, কোনোটা থেকে জলই পড়ে না। এপ্রিলের শুরুতেই গরম, নাজেহাল অবস্থা। গরম থেকে একটু স্বস্তি পেতে ভরসার জল। হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে সেই জল পেতেই জেরবার রোগীর আত্মীয়রা। তাই গলা ভেজাতে অনেকের পকেটে টান পড়ছে। বাইরে থেকে জল কিনে খেতে বাধ্য হচ্ছেন। এই গরমের সময় যদি জলটাও যদি না আসে, খুবই তো প্রবলেম। আমরা চাইছি যে জলটা যেন আসে। কমসে কম এতগুলো পেশেন্টের লোক আছে এখানে, কেউ যদি জল না পাই, গরমের সময় ভীষণ কষ্ট হচ্ছে। আমরা এর বাইরে জল কিনে খাচ্ছি। আমি সুপারের সাথে কথা বলেছি, এটা আমি জানি, এটা নো নেই যে এটা জলও কষ্ট সেই অর্থে নেই, কিন্তু বিষয়টা হচ্ছে ওই যেটা আপনি বললেন ভাঙা টাঙা, সেখানে সুপারকে বলেছি এগুলো রিপেয়ার করে দিতে, কারণ কাজ হচ্ছে পিডব্লিউডি করে দেবে। বৃহস্পতিবার সকাল থেকে হাসপাতালে জলকষ্টের খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই তৎপরতা। হাসপাতালে সুপারের ঘরের সামনে 3টে কল, এর মধ্যে 2টো কল সারানো হয়। কল খুললেই এখন জল। कल तो पानी नहीं था, आज आए तो देख रहे कि पानी आया हुआ है। कल में हम है 5 आदमी आ रहा जा रहा। এই হোনাই था ना। हाँ, होना तो चाहिए था, पानी तो बहुत जरूरी है। নিউজ 18 বাংলার খবরের জেরে অবশেষে হাওড়া হাসপাতালে ফিরল পানীয় জল। আর সেই পানীয় জল পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ। তবে সেই স্বস্তি কতদিন তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। ক্যামেরায় রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া।